হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার শুরু করছি উপন্যাসের পরবর্তী ভিডিও। উপন্যাসের নাম আরণ্যক, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আজকে ষষ্ঠ পরিচ্ছেদ শুরু করব। এখানে প্রকৃতি সাবলীল ভাষায় যেন নিজে কথা বলে উঠেছে। ডিভাইন কমেডি এই মহাকাব্যটার লেখক অ্যালিগেরি ডান্তে বলেছেন, নেচার ইজ দ্য আর্ট অফ গড। নেচারের মধ্যে যে গডের প্রেজেন্স, নেচার ইজ দ্য গড, এটাই যেন এই উপন্যাসে মূর্ত হয়ে ওঠে। আবার অ্যালবার্ট আইনস্টাইন, একজন বিজ্ঞানী, তিনি বলেছেন, লুক ডিপ ইন্টু নেচার অ্যান্ড দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং বেটার। প্রকৃতিকে পাঠ করা মানেই যেন নিজের অন্তঃসত্ত্বাকে পাঠ করা। আর প্রকৃতি, নিজের অন্তঃসত্ত্বা, এগুলো সম্পর্কে যখন আপন বোধ জাগৃত হয়, তখন বাইরের সব কিছুর মধ্যেও ডিপ লুক, গভীরভাবে তাকানো যেন সম্ভব হয়। তো চলুন শুরু করি আজকের এই উপন্যাসের ষষ্ঠ পরিচ্ছেদ। জঙ্গলের বিভিন্ন দিক সার্ভে হইতেছিল। কাছারি হইতে 3 ক্রোশ দূরে বোবাইবুরুর জঙ্গলে আমাদের এক আমিন, রামচন্দ্র সিং, এই উপলক্ষে কিছুদিন ধরিয়া আছে। সকালে খবর পাওয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ আজ 2-3 দিন হইল পাগল হইয়া গিয়াছে। শুনিয়া তখনই লোকজন লইয়া সেখানে গিয়া পৌঁছালাম। বোমাইবুরুর জঙ্গল খুব নিবিড় নয়, খুব ফাঁকা, উঁচু নিচু প্রান্তরে মাঝে মাঝে বড় বড় গাছ। ডাল হইতে সরু দড়ির মতো লতা ঝুলিতেছে, যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দরাদরি বাঁধা। বোমাইবুরুর জঙ্গল সম্পূর্ণরূপে লোকবসতি শূন্য। গাছপালার নিবিড়তা হইতে বহু দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশে ছাওয়া ছোট্ট 2খানা কুড়ে। একখানা একটু বড়, এখানাতে রামচন্দ্র আমিন থাকেন। পাশের ছোটখানায় তার পেয়াদা আশরফি টিন্ডেল, তিনি থাকেন। রামচন্দ্র নিজের কাঠের মাচার উপর চোখ বুজিয়া শুইয়াছিল। আমাদের দেখিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিল। জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে রামচন্দ্র, কেমন আছো? রামচন্দ্র হাতজোড় করিয়া নমস্কার করিয়া চুপ করিয়া বসিয়া রহিল। কিন্তু আশরফি টিন্ডেল সে কথার উত্তর দিল, বলিল, বাবু, একটা বড় আশ্চর্য কথা, আপনি শুনলে বিশ্বাস করবেন না। আমি নিজেই গিয়া কাছারিতে খবর দিতাম, কিন্তু আমিন বাবুকে ফেলে যাই বা কি করে? ব্যাপারটা এই, আজ কদিন থেকে আমিন বাবু বলছেন একটা কুকুর এসে রাত্রে তাকে বিরক্তি করে। আমি ওই ছোট ঘরে শুয়ে থাকি, আমিন বাবু শুয়ে থাকেন এইখানাতে। 2-3 দিন এইরকম কেটে গেল। রোজই উনি বলেন, আরে কোত্থেকে একটা সাদা কুকুর আসে রাত্রে, মাচার উপর বিছানা পেতে শুই, কুকুরটা এসে মাচার নিচে ঘেউ ঘেউ করে, গায়ে ঘেঁস দিতে আসে। শুনি বড় একটা গা করিনে। আর 4 দিন আগে উনি অনেক রাত্রে বললেন, আশরফি, শিগগির এসো, বেরিয়ে এসো, কুকুরটা এসেছে, আমি তার লেজ চেপে ধরে রেখেছি, লাঠি নিয়ে এসো। আমি ঘুম ভেঙে লাঠি, আলো এসব নিয়ে ছুটে যেতে দেখি। বললে বিশ্বাস করবেন না হুজুর, কিন্তু হুজুরের সামনে মিথ্যে কথা বলবো এমন সাহস আমার নেই। একটি মেয়ে ঘরের ভিতর থেকে বার হয়ে জঙ্গলের দিকে চলে গেল। আমি প্রথমটা থতমত খেয়ে গেলাম। তারপর ঘরের মধ্যে ঢুকে দেখি আমিন বাবু বিছানা হাতড়ে দেয়াশলাই খুঁজছেন। উনি বললেন, কুকুরটা দেখলে? আমি বললাম, কুকুর কই বাবু, একটাকে মেয়ে তো বার হয়ে গেল। উনি বললেন, উল্লুক, আমার সঙ্গে বেয়াদবি! মেয়ে মানুষ কি আসবে এই জঙ্গলে দুপুর রাতে? আমি কুকুরটা লেজ চেপে ধরেছিলাম, এমনকি তার লম্বা কান আমার গায়ে ঠেকেছে। মাচার নিচে ঢুকে গেউ গেউ করছিল। নেশা করতে শুরু করেছে বুঝি? রিপোর্ট করে দেব সদরে। পরদিন রাতে আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত। যেই একটু ঘুমিয়েছি অমনি আমিন বাবু ডাকলেন,
আমি তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘরের দূর পর্যন্ত গিয়েছি। এমন সময় দেখি একটি মেয়ে ওর ঘরের উত্তর দিকের বেড়ার গা বেয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। তখনই হুজুর আমি নিজে জঙ্গলের মধ্যে ঢুকলাম। অতটুকু সময়ের মধ্যে লুকোবে কোথায়, যাবেই বা কত দূর? বিশেষ করে আমরা জঙ্গল জরিপ করি, অন্দি সন্ধি সব আমাদের জানা। কত খুঁজলাম বাবু, কোথাও তার চিহ্নটি পাওয়া গেল না। শেষে আমার কেমন সন্দেহ হলো। মাটিতে আলো ধরে দেখি কোথাও পায়ের দাগ নেই, আমার নাগরা জুতোর দাগ ছাড়া আর কিছুই নেই। আমিন বাবুকে আমি একথা বললাম না আর সেদিন। একা দুটি প্রাণী থাকি এই ভীষণ জঙ্গলের মধ্যে হুজুর। ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আর বোমাই বরুর জঙ্গলের এই দুর্নামও শোনা ছিল। ঠাকুর দাদার মুখে শুনেছি বোমাই বরু পাহাড়ের উপরে ওই যে বটগাছটা দেখছেন দূরে। কেন বলো তো? হুজুর, আমার ঘুম আজকাল খুব সজাগ হয়েছে। বাবা ওই রকম করেন বলে একবার তিনি পূর্ণিয়া থেকে কলাই বিক্রির টাকা নিয়ে জ্যোৎস্না রাত্রে ঘোড়ায় করে জঙ্গলের পথে ফিরছিলেন। ওই বটতলায় এসে দেখেন একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধরি করে জ্যোৎস্নার মধ্যে নাচছে। এদেশে বলে ওদের ডামা বানু। এক ধরনের জিন পরি, নির্জন জঙ্গলের মধ্যে থাকে, মানুষকে বেঘরে পেলে মেরেও ফেলে। হুজুর, পরদিন রাতে আমি নিজে আমিন বাবুর তাঁবুতে শুয়ে জেগে রইলাম সারা রাত জেগে জরিপের থাক বন্দির হিসেব কষতে লাগলাম। বোধ হয় শেষ রাতের দিকে একটু তন্দ্রা এসে থাকবে। হঠাৎ কাছেই একটা কিসের শব্দ শুনে মুখ তুলে চাইলাম। দেখি আমিন সাহেব ঘুমোচ্ছে ওর খাটে, আর খাটের নিচে কি একটা ঢুকছে। মাথা নিচু করে খাটের নিচে দেখতে গিয়ে চমকে উঠলাম। আধ কালো আধ অন্ধকারে প্রথমটা মনে হলো একটি মেয়ে যেন গুটিসুটি মেরে খাটের তলায় এসে আমার দিকে হাসি মুখে চেয়ে আছে। স্পষ্ট দেখলাম হুজুর, আপনার পায়ে হাত দিয়ে বলতে পারি। এমনকি তার মাথায় বেশ কালো চুলের গোছা পর্যন্ত স্পষ্ট দেখেছি। লণ্ঠনটা ছিল যেখানটাতে বসে হিসেব করছিলাম সেইখানে, হাত ৬-৭ দূরে। আরো ভালো করে দেখবো বলে লণ্ঠনটা যেমন আনতে গিয়েছি, কি একটা প্রাণী ছুটে খাটের তলা থেকে বেরিয়ে পালাতে গেল। দোরের কাছে লণ্ঠনের আলোটা বাঁকাভাবে পড়েছিল, সেই আলোতে দেখলাম একটা বড় কুকুর। কিন্তু তার আগাগোড়া সাদা হুজুর, কালো চিহ্ন নেই, কোথাও কোনো কালো চিহ্ন নেই তার গায়ে। আমিন সাহেব জেগে বললেন, কি কি? বললাম, ও কিছু নয়, একটা শিয়াল কি কুকুর ঘরে ঢুকেছিল। আমিন সাহেব বললেন, কুকুর? কি কুকুর? বললাম, সাদা কুকুর। আমিন সাহেব যেন একটা নিরাশার সুরে বললেন, সাদা ঠিক দেখেছো না কালো? বললাম, না, সাদাই হুজুর। আমি একটু বিস্মিত যে না হয়েছিলাম এমন নয়। সাদা না হয়ে কালো হলেই বা আমিন বাবুর কি সুবিধা হতো তাতে বুঝলাম না। উনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমার যে কেমন একটা ভয় ও অস্বস্তি বোধ হলো, কিছুতেই চোখের পাতা বোঝাতে পারলাম না। খুব সকালে উঠে খাটের নিচটা একবার কি মনে করে ভালো করে খুঁজতে গিয়ে সেখানে এক কষা কালো চুল পেলাম। এই সে চুলও রেখেছি হুজুর, মেয়ে মানুষের মাথার চুল। কোথা থেকে এলো এ চুল? দিব্যি কালো কুচকুচে নরম চুল। কুকুর, বিশেষত সাদা কুকুরের গায়ে এত বড় নরম কালো চুল হয় না। এ হলো গত রবিবার, অর্থাৎ আজ ৩ দিনের কথা। এই ৩ দিন থেকে আমিন সাহেব তো একরকম উন্মাদ হয়ে উঠেছেন। আমার ভয় করছে হুজুর, এবার আমার পালা কিনা তাই ভাবছি। গল্পটা বেশ আষাঢ়ে গোছের বটে। সে চুলগাছি হাতে করিয়া দেখিয়াও কিছু বুঝিতে পারিলাম না। মেয়ে মানুষের মাথার চুল, এ বিষয়ে আমারও কোনো সন্দেহ রহিল না। আশরাফি টিন্ডেল ছোকরা মানুষ, সে যে নেশা ভাঙ করে না, এ কথা সকলেই এক বাক্যে বলিল।
জনমানব শূন্য প্রান্তর ও বনঝোপের মধ্যে একমাত্র তাঁবু এই আমিনের। নিকটতম লোকালয় হইতেছে লবটুলিয়া ৬ মাইল দূরে। মেয়ে মানুষই বা কোথা হইতে আসিবে বা আসিতে পারে অত গভীর রাতে, বিশেষ যখন এই সব নির্জন প্রান্তরে বাঘ ও ভালুকের বনশুয়োরের ভয়ে সন্ধ্যার পরে আর লোক চলে না। যদি আশরাফি টিন্ডেলের কথা সত্যি বলিয়া ধরিয়া লই, তবে ব্যাপারটা খুব রহস্যময়। অথবা এই পাণ্ডব বর্জিত দেশে, এই জনহীন বনজঙ্গল ও ধূ ধূ প্রান্তরের মধ্যে বিংশ শতাব্দীতে প্রবেশের পথ খুঁজিয়া পাই নাই, ঊনবিংশ শতাব্দীও পাইয়াছে বলিয়া মনে হয় না। অতীত যুগের রহস্যময় অন্ধকারে এখনো এসব অঞ্চল আচ্ছন্ন। এখানে সবই সম্ভব। সেখানকার তাঁবু উঠাইয়া রামচন্দ্র আমিন ও আশরাফি টিন্ডেলকে সদর কাছারিতে লইয়া আসিলাম। রামচন্দ্রের অবস্থা দিন দিন খারাপ হইতে লাগিল। ক্রমশ সে ঘোর উন্মাদ হইয়া উঠিল। সারা রাত্রি চিৎকার করে, বকে, গান গায়। ডাক্তার আনাইয়া দেখাইলাম, কিছুতেই কিছু হইল না। অবশেষে তাহাকে লইয়া গেল। এই ঘটনার একটা উপসংহার আছে, যদিও তাহা ঘটিয়াছিল বর্তমান ঘটনার ৭-৮ মাস পরে, তবুও এখানেই তাহা বলিয়া রাখি। এই ঘটনার ৬ মাস পরে চৈত্র মাসের দিকে দুটি লোক কাছারিতে আমার সঙ্গে দেখা করিল। একজন বৃদ্ধ, বয়স ৬০-৬৫ কম নয়। অন্যটি তার ছেলে, বয়স ২০-২২। তাদের বাড়ি বালিয়া জেলায়। আমাদের এখানে আসিয়াছে চড়িমহল ইজারা লইতে, অর্থাৎ আমাদের জঙ্গলে খাজনা দিয়া তাহারা গরু মহিষ চড়াইবে। অন্য সব চড়িমহল তখন বিলি হইয়া গিয়াছে। বোমাইবুরুর জঙ্গলটা তখনও খালি পড়িয়াছিল, সেইটেই বন্দোবস্ত করিয়া দিলাম। বৃদ্ধ ছেলেকে সঙ্গে লইয়া একদিন মহাল দেখিয়াও আসিল। খুব খুশি, বলিল, খুব বড় বড় ঘাস হুজুর, বহুত আচ্ছা জঙ্গল। হুজুরের মেহরবানি না হলে এমন জঙ্গল মিলত না। রামচন্দ্র ও আশরাফি টিন্ডেলের কথা তখন আমার মনে ছিল না। থাকিলেও বৃদ্ধের নিকট তাহা হয়তো বলিতাম না, কারণ ভয় পাইয়া সে ভাগিয়া গেলে জমিদারের লোকসান। স্থানীয় লোকেরা কেউই ওই জঙ্গল ইজারা লইতে ঘেঁষে না, রামচন্দ্র আমিনের সেই ব্যাপারের পরে থেকে। মাসখানেক পরে বৈশাখের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটি কাছারিতে আসিয়া হাজির। মহারাগত ভাব, তার পিছনে সেই ছেলেটি কাচুমাচু ভাবে দাঁড়াইয়া। বলিলাম, কি ব্যাপার? বৃদ্ধ রাগে কাঁপিতে কাঁপিতে বলিল, এই বাদরটাকে নিয়ে এলাম হুজুরের কাছে দরবার করতে। ওকে আপনি পা থেকে খুলে 25 জুতো মারুন, ও জব্দ হয়ে যাক। কি হয়েছে কি? হুজুরের কাছে বলতে লজ্জা করে। এই বাদর এখানে এসা পর্যন্ত বিগড়ে গেছে। আমি 7-8 দিন প্রায় লক্ষ্য করেছি। লজ্জা করে বলতে হুজুর, প্রায়ই মেয়ে মানুষের ঘর থেকে বার হয়ে যায়। একটা মাত্র খুপড়ি হাত আষ্টেক লম্বা, ঘাসে চাওয়া, ও আর আমি দুজনে শুই। আমার চোখে ধুলো দিতে পারাও সোজা কথা নয়। 2-3 দিন যখন দেখলাম, তখন ওকে জিজ্ঞেস করলাম, ও একেবারে গাছ থেকে পড়লে হুজুর? বলে, কই, আমি তো কিছুই জানি নে। আরো 2-3 দিন যখন দেখলাম, তখন একদিন দিলাম আচ্ছা করে ওকে মার, চোখের সামনে বিগড়ে যাচ্ছে ছেলে। কিন্তু তারপরেও যখন দেখলাম এই পরশু রাত্রেই হুজুর, তখন ওকে আমি হুজুরের দরবারে নিয়ে এসেছি। হুজুর শাসন করে দিন। হঠাৎ রামচন্দ্র আমিনের ব্যাপারটা মনে পড়িয়া গেল। জিজ্ঞাসা করিলাম, কত রাত্রে দেখেছ? প্রায়ই শেষ রাতের দিকে হুজুর। এই রাতের 2-1 ঘড়ি বাকি থাক। ঠিক দেখেছ? মেয়ে মানুষ? হুজুর, আমার চোখের তেজ এখনো তত কম হয়নি। হুজুর, মেয়ে মানুষ, বয়সও কম। কোনোদিন পরে সাদা ধোয়া শাড়ি, কোনোদিন বা লাল, কোনোদিন কালো। একদিন মেয়ে মানুষটা বেরিয়ে যেতেই আমি পেছন পেছন গেলাম। কাশের জঙ্গলের মধ্যে কোথায় পালিয়ে গেল টের পেলাম না।
ফিরে এসে দেখি ছেলে আমার যেন খুব ঘুমের ভান করে পড়ে রয়েছে। ডাকতেই ধর্মর করে উঠে আসলো, যেন সদ্য ঘুম উঠেছে, যেন সদ্য ঘুম ভেঙে উঠল। এ রোগের ওষুধ কাছারি ভিন্ন হবে না বুঝলাম, তাই হুজুরের কাছে। ছেলেটিকে আড়ালে লইয়া গিয়া জিজ্ঞাসা করিলাম, এসব কি শুনছি তোমার নামে? ছেলেটি আমার পা জড়াইয়া ধরিয়া বলিল, আমার কথা বিশ্বাস করুন হুজুর, আমি এর বিন্দু বিসর্গ জানি না। সমস্ত দিন জঙ্গলে মহিষ চড়িয়া বেড়াই, রাতে মরার মতো ঘুমাই, ভোর হলে তবে ঘুম ভাঙে। ঘরে আগুন লাগলেও আমার হুঁশ থাকে না। বলিলাম, তুমি কোনোদিন কিছু ঘরে ঢুকতে দেখনি? না হুজুর, আমার 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 ঘুমলে হুঁশ থাকে না। এ বিষয়ে আর কোনো কথা হইল না। বৃদ্ধ খুব খুশি হইয়া গেল, ভাবিল আমি আড়ালে লইয়া গিয়া ছেলেকে খুব শাসন করিয়া দিয়াছি। দিন 15 পর একদিন ছেলেটি আমার কাছে আসিল, বলিল, হুজুর, একটা কথা আছে। সেবার যখন আমি বাবার সঙ্গে কাছারিতে আসিয়াছিলাম, তখন আপনি ও কথা জিজ্ঞেস করেছিলেন কেন, যে আমি কোনো কিছু ঘরে ঢুকতে দেখেছি কিনা? কেন বলো তো? হুজুর, আমার ঘুম আজকাল খুব সজাগ হয়েছে। বাবা ওই রকম করেন বলে আমার মনে কেমন একটা ভয়ের দরুনই হোক আর যার দরুনই হোক, তাই কদিন থেকে দেখছি রাতে একটা সাদা কুকুর কোথা থেকে আসে, অনেক রাতে আসে। ঘুম ভেঙে একদিন দেখি সেটা বিছানার কাছেই কোথায় ছিল। আমি জেগে শব্দ করতেই পালিয়ে যাই, কোনো দিন জেগে উঠলেই পালায়। সে কেমন বুঝতে পারে যে এইবার আমি জেগেছি। এরকম তো কদিন দেখলাম, কিন্তু কাল রাতে হুজুর একটা ব্যাপার ঘটেছে, বাপসি জানে না, আপনাকে চুপি চুপি বলতে এলাম। কাল অনেক রাতে ঘুম ভেঙে দেখি কুকুরটা ঘরে কখন ঢুকেছিল দেখিনি, আস্তে আস্তে ঘর থেকে বার হয়ে যাচ্ছে দেখি। সেদিকের কাশের বেড়ার জানালার মাপে কাটা ফাঁকা, সেইখান দিয়ে বেরোচ্ছে। কুকুর বেরিয়ে যাওয়ার পর বোধ হয় পলক ফেলতে যতটা দেরি হয়, তারপরেই আমার সামনের জানালা দিয়ে দেখি একটি মেয়ে মানুষ জানালার পাশ দিয়ে ঘরের পিছনের জঙ্গল দিয়ে চলে গেল হুজুর। আমি তখনই বাইরে ছুটে গেলাম, কোথাও কিছু না, বাবাকেও জানাইনি, পুরো মানুষ ঘুমাচ্ছে। ব্যাপারটা কি হুজুর বুঝতে পারছি রে। আমি তাহাকে আশ্বাস দিলাম, ও কিছু নয়, চোখের ভুল। বলিলাম, যদি তাহাদের ওখানে থাকিতে ভয় করে, তাহারা কাছারিতে আসিয়া শুইতে পারে। ছেলেটি নিজের সাহসহীনতায় বোধ করি কিঞ্চিত লজ্জিত হইয়া চলিয়া গেল, কিন্তু আমার অস্বস্তি দূর হইল না। ভাবিলাম, এইবার কিছু শুনিলে কাছারি হইতে 2 জন সিপাহী পাঠাইব রাত্রে ওদের কাছে শুইবার জন্য। তখনও বুঝিতে পারে নাই জিনিসটা কত সঙ্গীন। দুর্ঘটনা ঘটিয়া গেল অতি অকস্মাৎ এবং অতি অপ্রত্যাশিতভাবে। দিন 3 পরে সকালে সবে বিছানা ছাড়িয়া উঠিয়াছি, খবর পাইলাম কাল রাত্রে বোমাই বুরুর জঙ্গলে বৃদ্ধ ইজারাদারের ছেলেটি মারা গিয়েছে। ঘোড়ায় চড়িয়া আমরা তখনই রওনা হইলাম। গিয়া দেখি তাহারা যে ঘরটাতে থাকিত তাহারই পিছনে কাশ ও ঝাউ গাছের বনের জঙ্গলে ছেলেটির মৃতদেহ তখনও পড়িয়া আছে, মুখে তাহার ভীষণ ভয় ও আতঙ্কের চিহ্ন। কি একটা বিভীষিকা দেখিয়া আতকাইয়া যেন মারা গেছে। বৃদ্ধের মুখে শুনিলাম, শেষ রাত্রির দিকে উঠিয়া ছেলেকে সে বিছানায় না দেখিয়া তখনই লণ্ঠন ধরিয়া খুঁজাখুঁজি আরম্ভ করে, কিন্তু ভোরের পূর্বে তাহার মৃতদেহ দেখিতে পাওয়া যায় নাই। মনে হয় সে হঠাৎ বিছানা হইতে উঠিয়া কোনো কিছুর অনুসরণ করিতে বনের মধ্যে ঢোকে, কারণ মৃতদেহের কাছেই একটা মোটা লাঠি ও লণ্ঠন পড়িয়াছিল। কিসের অনুসরণ করিয়া সে বনের মধ্যে রাতে একা আসিয়াছে তাহা বলা শক্ত, কারণ নরম বালি মাটির উপরে ছেলেটির পায়ের দাগ ছাড়া অন্য কোনো পায়ের দাগ নাই, না মানুষ না জানোয়ারের। মৃতদেহের কোনরূপ আঘাতের চিহ্ন ছিল না। বোমাই বুরু জঙ্গলের এই রহস্যময় ব্যাপারের কোনো মীমাংসাই হয় নাই। পুলিশ আসিয়া কিছুই করিতে পারিল না, তারা ফিরিয়া গেল। লোকজনের মনে এমন একটা আতঙ্কের সৃষ্টি করিল ঘটনাটি, যে সন্ধ্যার বহু পূর্ব হইতেই ওই অঞ্চলের আর কেহ যায় না। দিন কতেক তো এমনই হইল যে কাছারিতে একলা নিজের ঘরটিতে শুইয়া বাহিরের ধপধপে সাদা ছায়াহীন উদাস নির্জন জ্যোৎস্না রাত্রির দিকে চাহিয়া
কেমন একটা অজানা আতঙ্কে প্রাণ কাঁপিয়া উঠিত। মনে হইত কলিকাতায় পালাইয়া যাই, এ সব জায়গা ভালো নয়। এর জ্যোৎস্না ভরা নৈশ প্রকৃতি রূপকথার রাক্ষসী রানীর মতো তোমাকে ভুলাইয়া বেঘরে লইয়া গিয়া মারিয়া ফেলিবে। যেন এসব স্থান মানুষের বশভূমি নয় বটে, কিন্তু ভিন্ন লোকের রহস্যময় অশরীরী প্রাণীদের রাজ্য এটা। বহুকাল ধরিয়া তাহারাই বসবাস করিয়া আসিতেছিল। আজ হঠাৎ তাহাদের সেই গোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তাহারা পছন্দ করে নাই। সুযোগ পাইলেই প্রতিহিংসা লইতে ছাড়িবে না। প্রথম যেদিন রাজপারের সঙ্গে আমার আলাপ হইল, সেদিনটা আমার বেশ মনে পড়ে আজও। কাছারিতে বসিয়া কাজ করিতেছি। একটি গৌরবর্ণ সুপুরুষ ব্রাহ্মণ আমাকে নমস্কার করিয়া দাঁড়াইল। তাহার বয়স ৫৫-৫৬ হইবে, কিন্তু তাহাকে বৃদ্ধ বলিলে ভুল করা হয়, কারণ তাহার মতো সুগঠিত দেহ বাংলাদেশের অনেক যুবকেরই নাই। কপালে তিলক, গায়ে একখানি সাদা চাদর, হাতে একটা ছোট্ট পুটুলি। আমার প্রশ্নের উত্তরে লোকটি বলিল, সে বহুদূর হইতে আসিয়াছে, এখানে কিছু জমি বন্দোবস্ত লইয়া চাষ করিতে চায়। অতি গরিব, জমির সেলামি দিবার ক্ষমতা তাহার নাই। আমি সামান্য কিছু জমি এস্টেটের সঙ্গে আধা বখরায় বন্দোবস্ত দিতে পারি কিনা। এক ধরনের মানুষ আছে, নিজের সম্বন্ধে বেশি কথা বলিতে জানে না, কিন্তু তাহাদের মুখের ভাব দেখিলেই মনে হয় যে সত্যিই বড় দুঃখী। রাজু পাড়েকে দেখিয়া আমার মনে হইল, এ অনেক আশা করিয়া ধরমপুর পরগনা হইতে এতদূর আসিয়াছে জমির লোভে। জমি না পাইলে কিছু না বলিয়াই ফিরিয়া যাইবে বটে, কিন্তু বড়ই আশাভঙ্গ ও ভরসা হারা হইয়া ফিরিবে। রাজুকে ২ বিঘা জমি লপটুলিয়া বৈহারের উত্তরে ঘন জঙ্গলের মধ্যে বন্দোবস্ত দিলাম, একরকম বিনামূল্যেই। বলিয়া দিলাম, জঙ্গল পরিষ্কার করিয়া সে আবাদ করুক। প্রথম ২ বৎসর কিছু লাগিবে না, তৃতীয় বৎসর হইতে ৪ আনা বিঘা পিছু খাজনা দিতে হইবে। তখনও বুঝি নাই কি অদ্ভুত ধরনের মানুষকে আমি জমিদারিতে বসাইলাম। রাজু আসিল ভাদ্র কি আশ্বিন মাসে হইবে, জমি পাইয়া চলিয়াও গেল। তাহার কথা বহু কাজের মধ্যে সম্পূর্ণরূপে ভুলিয়া গেলাম। পর বৎসর শীতের শেষে হঠাৎ একদিন লপটুলিয়া কাছারি হইতে ফিরিতেছি, দেখি একটি গাছতলায় কে একজন বসিয়া কি একখানা বই পড়িতেছে। আমাকে দেখিয়া লোকটি বই মুড়িয়া তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। আমি চিনিলাম, সেই রাজু পাড়ে। কিন্তু আর বছর জমি বন্দোবস্ত দেওয়ার পর লোকটা একবারও কাছারি মুখো হইল না। এর মানে কি? বলিলাম, কি রাজু পাড়ে, তুমি আজ এখানে? আমি ভেবেছি তুমি জমি ছেড়ে ছুড়ে চলে গিয়েছ বোধ হয়, চাষ করনি। দেখিলাম ভয়ে রাজুর মুখ শুকাইয়া গিয়াছে। আমতা আমতা করিয়া বলিল, হ্যাঁ হুজুর, চাষ কিছু এবার হুজুর। আমার কেমন রাগ হইয়া গেল। এই সব লোকের মুখ বেশ মিষ্টি, লোক ঠকাইয়া গায়ে হাত বুলাইয়া কাজ আদায় করিতে বেশ পটু। বলিলাম, ১.৫ বছর তোমার চুলের টিকিটিও তো দেখা যায়নি, দিব্যি স্টেটকে ঠকিয়ে ফসল ঘরে তুলছ। কাছারির ভাগ দেওয়ার যে কথা ছিল তা বোধ হয় তোমার মনে নেই। রাজু এবার বিস্ময়পূর্ণ বড় বড় চোখ তুলিয়া আমার দিকে চাহিয়া বলিল, ফসল হুজুর, কিন্তু সে তো দেবার কথা আমার মনেই ওঠেনি, সে চীনা ঘাসের দানা। কথাটা বিশ্বাস হইল না। বলিলাম, চীনা ঘাসের দানা খাচ্ছ এই ৬ মাস, অন্য ফসল নেই? কেন মকাই করনি? না হুজুর, বড্ড গজার জঙ্গল, একা মানুষ ভরসা করে উঠতে পারেনি। ১৫ কাঠা জমি অতি কষ্টে তৈরি করেছি। আসুন না হুজুর, একবার দয়া করে পায়ের ধুলো দিয়ে যান। রাজুর পিছনে পিছনে গেলাম। এত ঘন জঙ্গল মাঝে মাঝে যে ঘোড়ার ঢুকিতে কষ্ট হইতেছিল। খানিক দূরে গিয়া জঙ্গলের মধ্যে গোলাকার পরিষ্কার জায়গা প্রায় বিঘাখানেক হবে, মাঝখানে জংলি ঘাসেরই তৈরি ছোট নিচু ২খানা খুপরি।
একখানাতে রাজু থাকে, আর একখানায় তার ক্ষেতের ফসল জমা আছে। থলে কি বস্তা তার নেই। মাটির নিচু মেঝেতে রাশিকৃত চীনা ঘাসের দানা স্তূপীকৃত করা। বলিলাম, রাজু, তুমি এত আলসে আর কুড়ে লোক তা তো আগে জানতুম না। 1.5 বছরের মধ্যে তুমি বিঘের জঙ্গলটা কাটতে পারলে না। রাজু ভয়ে বলিল, আর সময় বড় কম হুজুর। কেন, কি করো সারাদিন? রাজু লাজুক মুখে চুপ করিয়া রহিল। রাজুর বাসস্থান খুপড়ির মধ্যে জিনিসপত্রের বাহুল্য আদৌ নাই। একটা লোটা ছাড়া অন্য তৈজসপত্র চোখে পড়িল না। লোটাটা বড় গোছের, তাতেই ভাত রান্না হয়। ভাত নয়, চীনা ঘাসের বীজ। কাঁচা শালক পাতায় ঢালিয়া সিদ্ধ চীনার বীজ খাইলে তৈজসপত্রের কি দরকার? জলের জন্য নিকটেই কুণ্ডি অর্থাৎ ক্ষুদ্র জলাশয় আছে, আর কি চাই? কিন্তু খুপড়ির একধারে সিঁদুর মাখানো ছোট্ট কালো পাথরের রাধাকৃষ্ণ মূর্তি দেখিয়া বুঝিলাম রাজু ভক্ত মানুষ। ক্ষুদ্র পাথরের বেদী বনের ফুলে সাজাইয়া রাখিয়াছে। বেদীর এক পাশে 2-1খানা পুঁথি ও বই, অর্থাৎ তাহার সময় নাই, মানে সে সারাদিন পূজা আচ্চা লইয়াই বোধহয় ব্যস্ত থাকে। চাষ করে কখন? এই রাজুকে প্রথম বুঝিলাম। রাজু পারে হিন্দি লেখাপড়া ভালো জানে, সংস্কৃতিও সামান্য জানে, তবুও সে সর্বদা পড়ে না। মাঝে মাঝে অবসর সময়ে গাছতলায় কি একখানা হিন্দি বই খুলিয়া একটু বসে। অধিকাংশ সময় দূরের আকাশ ও পাহাড়ের দিকে চাহিয়া চুপচাপ বসিয়া থাকে। একদিন দেখি একটা ছোট্ট খাতায় খাগের কলমে বসিয়া বসিয়া কি লিখিতেছে। ব্যাপারটা কি? পারে কবিতাও লেখে নাকি? কিন্তু সে এতই লাজুক, নীরব চাপা মানুষটি, তাহার নিকট হইতে কোনো কথা বাহির করিয়া লওয়া বড় কঠিন। নিজের সম্বন্ধে সে কিছুই বলিতে চায় না। একদিন জিজ্ঞেস করিলাম, পারেজি, তোমার বাড়িতে আর কে আছে? সবাই আছে হুজুর। আমার 3 ছেলে, 2 লেড়কি, বিধবা বহিন। তাদের চলে কিসে? রাজু আকাশের দিকে হাত তুলিয়া বলিল, ভগবান জ্বালাচ্ছেন। তাদের 2 মুঠো খাওয়ানোর ব্যবস্থা করব বলেই তো হুজুরের আশ্রয়ে এসে জমি নিয়েছি। জমিটা তৈরি করে ফেলতে পারলেই। কিন্তু 2 বিঘে জমির ফসলে অত বড় একটা সংসার চলবে? আর তাই বা তুমি উঠে পড়ে চাষ করছো কোথায়? রাজু কথার জবাব প্রথমটা দিল না। তারপর বলিল, এই জীবনে সময়টাই বড় কম হুজুর। জঙ্গল কাটতে গিয়ে কত কথাই না মনে পড়ে। বসে বসে ভাবি, এই যে বড় বড় জঙ্গল দেখছেন, বড় ভালো জায়গা। ফুলের দল কতকাল থেকে ফুটিতেছে আর পাখি ডাকছে। বাতাসের সঙ্গে মিলে দেবতারা পৃথিবীর মাটিতে পা দেন এখানে। টাকার লোভ, পাওনাদারদের কাজ যেখানে চলে সেখানকার বাতাস বিষিয়ে ওঠে, সেখানে ওরা থাকে না। কাজেই এখানে দা কুড়োল হাতে করলেই দেবতারা এসে হাত থেকে কেড়ে নেন। কানে চুপি চুপি এমন কথা বলেন যাতে বিষয় সম্পত্তি থেকে মন অনেক দূরে চলে যায়। দেখিলাম রাজু কবি বটে, দার্শনিকও বটে। বলিলাম, কিন্তু রাজু, দেবতারা এমন কথা বলেন না যে বাড়িতে খরচ পাঠিও না, ছেলেপুলে উপোস করুক। ওসব কথাই নয় রাজু, কাজে লাগো, নইলে জমি কেড়ে নেব। আরও কয়েক মাস গেল। রাজুর ওখানে মাঝে মাঝে যাই। ওকে কি ভালোই না লাগে। সেই গভীর নির্জনে লবটলিয়া বৈহারের জঙ্গলে একা ছোট্ট একটা ঘাসের খুপড়িতে সে কেমন করিয়া দিনের পর দিন বাস করে, এ আমি ভাবিয়া উঠিতে পারি না। সত্যকার সাত্ত্বিক প্রকৃতির লোক রাজু। অন্য কোনো ফসল জন্মাইতেই পারে নাই চীনা ঘাসের দানা ছাড়া। 7-8 মাস হাসি মুখে তাই খাইয়াই চলিতেছে। কারো সঙ্গে দেখা হয় না, গল্প গুজবের লোক নাই, কিন্তু তাহাতে ওর কিছুই অসুবিধা হয় না, বেশ আছে। দুপুরে যখনই রাজুর জমির উপর দিয়া গিয়াছি, তখন ওই দুপুর রোদে ওকে জমিতে কাজ করিতে দেখিয়াছি।
সন্ধ্যার দিকে ওকে প্রায়ই চুপ করিয়া হর্তকি গাছটার তলে বসিয়া থাকিতে দেখিয়াছি। কোনোদিন হাতে খাতা থাকে, কোনোদিন থাকে না। একদিন বলিলাম, রাজু, আরো কিছু জমি তোমায় দিচ্ছি, বেশি করে চাষ করো, তোমার বাড়ির লোক না খেয়ে মরবে যে। রাজু অতি শান্ত প্রকৃতির লোক, তাহাকে কোনো কিছু বুঝাইতে বেশি বেগ পেতে হয় না। জমি সে লইল বটে, কিন্তু পরবর্তী ৫-৬ মাসের মধ্যে জমি পরিষ্কার করিয়া উঠিতে পারিল না। সকালে উঠিয়া তাহার পূজা ও গীতা পাঠ করিতে বেলা ১০টা বাজে। তারপর কাজে বার হয়। ঘণ্টা ২ কাজ করিবার পর রান্না খাওয়া করে। সারা দুপুরটা খাটে বিকেল ৫টা পর্যন্ত। তারপর আপন মনে গাছতলায় চুপ করিয়া বসিয়া কি ভাবে। সন্ধ্যার পরে আবার পূজা পাঠ আছে। সে বছর রাজু কিছু মকাই করিল, নিজে না খাইয়া সেগুলো সব দেশে পাঠাইয়া দিল। বড় ছেলে আসিয়া লইয়া গেল। কাছারিতে ছেলেটা দেখা করিতে আসিয়াছিল। তাহাকে ধমক দিয়া বলিলাম, বুড়ো বাপকে এই জঙ্গলে একা ফেলে রেখে বাড়িতে বসে দিব্যি ফুর্তি করছো, লজ্জা করে না? নিজেরা রোজগারের চেষ্টা করো না কেন? সেবার সুয়মারির বস্তিতে ভয়ানক কলেরা আরম্ভ হইল। কাছারিতে বসিয়া খবর পাইলাম। সুয়মারি আমাদের এলাকার মধ্যে নয়, এখান থেকে ৮-১০ ক্রোশ দূরে, কুশি ও কলবলিয়া নদীর ধারে। প্রতিদিন এত লোক মরিতে লাগিল যে কুশি নদীর জলে সর্বদা মরা ভাসিয়া যাইতেছে, দাহ করিবার ব্যবস্থা নাই। একদিন শুনিলাম রাজু পারে সেখানে চিকিৎসা করিতে বাহির হইয়াছে। রাজু পারে যে চিকিৎসক তাহা জানিতাম না, তবে আমি কিছুদিন হোমিওপ্যাথি ওষুধ নাড়াচাড়া করিয়াছি বটে। ভাবিলাম, এই সব ডাক্তার কবিরাজ শূন্য স্থানে দেখি যদি কিছু উপকার করিতে পারি। কাছারি হইতে আমার সঙ্গে আরো অনেকে গেল। গ্রামে পৌঁছিয়া রাজুপারের সঙ্গে দেখা হইল। সে একটা বাটুয়াতে শিকড় বাকর জড়িবুটি লইয়া এ বাড়ি ও বাড়ি রোগী দেখিয়া বেড়াইতেছে। আমায় নমস্কার করিয়া বলিল, হুজুর, আপনার বড্ড দয়া, আপনি এসেছেন, এবার লোকগুলো যদি বাঁচে। এমন ভাবটা দেখাইল যেন আমি জেলার সিভিল সার্জন কিংবা ডাক্তার গুডিভ চক্রবর্তী। সেই আমাকে সঙ্গে করিয়া গ্রামে রোগীদের বাড়ি বাড়ি ঘুরাইয়া লইয়া বেড়াইল। রাজু ওষুধ দেয়, সবই দেখিলাম ধারে। সারিয়া উঠিলে দাম দিবে, এই নাকি কড়ার হইয়াছে। কি ভয়ানক দারিদ্র্যের মূর্তি কুটিরে কুটিরে। সবই খোলার কিংবা খড়ের বাড়ি, ছোট্ট ছোট্ট ঘর, জানালা নাই, আলো বাতাস ঢোকে না কোনো ঘরে। প্রায় সব ঘরেই ২-১টি রোগী, ঘরের মেঝেতে ময়লা বিছানায় শুয়া। ডাক্তার নাই, ওষুধ নাই, পথ্য নাই। অবশ্য রাজু সাধ্যমতো চেষ্টা করিতেছে। না ডাকিলেও সব রোগীর কাছে গিয়া তাহার জড়িবুটির ওষুধ খাওয়াইয়াছে। একটা ছোট্ট ছেলের রোগশয্যার পাশে বসিয়া কাল নাকি সারা রাত সেবাও করিয়াছে। কিন্তু মড়কের তাহাতে কিছুমাত্র উপশম দেখা যাইতেছে না, বরং বাড়িয়াই চলিতেছে। রাজু আমায় ডাকিয়া একটা বাড়িতে লইয়া গেল। একখানা মাত্র খড়ের ঘর, মেঝেতে রোগী তালপাতার চেটাইয়ের উপর শুইয়া। বয়স ৫০-এর কম হবে না। ১৭-১৮ বছরের একটি মেয়ে দোরের গোড়ায় বসিয়া হাপুস নয়নে কাঁদিতেছে। রাজু তাহাকে ভরসা দিয়া বলিল, কাঁদিস নে বেটি, হুজুর এসেছেন। কাঁদিস নে বেটি, হুজুর এসেছেন, আর ভয় নেই, রোগ সেরে যাবে। বড়ই লজ্জিত হইলাম নিজের অক্ষমতার কথা স্মরণ করিয়া। জিজ্ঞাসা করিলাম, মেয়েটি বুঝি রোগীর মেয়ে? রাজু বলিল, না হুজুর, ওর বউ। কেউ নেই সংসারে মেয়েটার, বিধবা মা ছিল, বিয়ে দিয়ে মারা গিয়েছে। একে বাঁচান হুজুর, নইলে মেয়েটা পথে বসবে। রাজুর কথার উত্তরে কি বলিতে যাইতেছি এমন সময় হঠাৎ চোখে পড়িল রোগীর শিয়রের দিকে দেওয়ালে মেঝে থেকে হাত ৩ উঁচুতে একটা কাঠের তাকের প্রতি। দেখি তাকের উপর একটা আঢাকা পাথরের খোড়ায় ২টি পান্তা ভাত, ভাতের উপর ২-১০টা মাছি বসিয়া আছে। কি সর্বনাশ!
ভীষণ এশিয়াটিক কলেরার রোগী ঘরে, আর রোগীর নিকট হইতে 3 হাতের মধ্যে ঢাকনাবিহীন খোরায় ভাত। সারাদিন রোগীর সেবা করার পর দরিদ্র ক্ষুধার্ত বালিকা হয়তো পাথরের খোরাটি পারিয়া লইয়া পান্তা ভাত দুটি নুন লঙ্কা দিয়া আগ্রহের সহিত খাইতে বসিবে। বিষাক্ত অন্ন, যার প্রতিগ্রাসে নিষ্ঠুর মৃত্যুর বীজ। বালিকার সরল অশ্রুভরা চোখ দুটির দিকে চাহিয়া শিহরিয়া উঠিলাম। রাজুকে বলিলাম, এ ভাত ফেলে দিতে বলো ওকে, এ ঘরে খাবার রাখে? মেয়েটি ভাত ফেলিয়া দিবার প্রস্তাবে বিস্মিত হইয়া আমার মুখের দিকে চাহিল। ভাত ফেলিয়া দেবে কেন? তবে সে খাইবে কি? ও ওজা ঝিদের বাড়ি থেকে কাল রাতে ওই ভাত দুটি ওকে খাইতে দিয়া গিয়াছে। আমার মনে পড়িল, ভাত এদেশে সুখাদ্য বলিয়া গণ্য, আমাদের দেশে যেমন লুচি কি পোলাও। কিন্তু একটু কড়া সুরেই বলিলাম, উঠে এখনই ভাত দুটি ফেলে দাওগে। মেয়েটি ভয়ে উঠিয়া খোরার ভাত দুটি ফেলিয়া দিল। তাহার স্বামীকে কিছুতেই বাঁচানো গেল না। সন্ধ্যার পরেই বৃদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। মেয়েটির কি কান্না! রাজুও সেই সঙ্গে কাঁদিয়া আকুল। আর একটি বাড়িতে রাজু আমায় লইয়া গেল। সেটা রাজুর এক দুঃসম্পর্কীয় শালার বাড়ি। এখানে প্রথম আসিয়া এই বাড়িতেই রাজু উঠিয়াছিল। খাওয়া দাওয়া এখানেই করিত। এখানে মা ও ছেলের একসঙ্গে কলেরা, পাশাপাশি ঘরে 2টি রোগী থাকে। ও ইহাকে দেখিবার জন্য ব্যাকুল। 7-8 বছরের ছোট ছেলে। ছেলে প্রথমে মারা গেল, মাকে জানিতে দেওয়া হইল না। আমার হোমিওপ্যাথি ঔষধে মায়ের অবস্থা ভালো হইয়া দাঁড়াইতে লাগিল ক্রমশ। মা কেবলই ছেলের খবর নেয়। ও ঘরে ছেলের সারা শব্দ পাওয়া যাচ্ছে না কেন? কেমন আছে সে? আমরা বলি, ও ঘরে ছেলের সারা শব্দ পাওয়া যাচ্ছে না কেন? কেমন আছে সে? আমরা বলি, তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, ঘুমাচ্ছে। চুপি চুপি ছেলের মৃতদেহ ঘর হইতে বাহির করা হইল। গ্রামের লোক স্বাস্থ্যের নিয়ম একেবারে জানে না। একটি মাত্র পুকুর, সেই পুকুরই কাপড় কাছে, সেখানেই স্নান করে। স্নান করা আর জল পান করা যে একই কথা, ইহা কিছুতেই তাহাদের বুঝাইতে পারিলাম না। কত লোককে ফেলিয়া পলাইয়া গিয়াছে। একটা ঘরের মধ্যে একটা রোগী দেখিলাম। সে বাড়িতে আর লোক নাই। রোগগ্রস্ত লোকটি ওই বাড়ির ঘর জামাই। স্ত্রী 8 বছর মারা গিয়াছে। তত্রাস লোকটার অবস্থা খারাপ বলিয়াই হোক বা যে কারণেই হোক, শ্বশুর বাড়ির লোকে তাহাকে ফেলিয়া পলাইয়াছে। রাজু তাহাকে দিনরাত সেবা করিতে লাগিল। আমি ঔষধপত্রের ব্যবস্থা করিয়া দিলাম। লোকটা শেষ পর্যন্ত বাঁচিয়া গেল। বুঝিলাম, শ্বশুর বাড়ির অন্নদাস হিসাবে তাহার অদৃষ্টে এখনো অনেক দুঃখ আছে। রাজুকে থলি বাহির করিয়া চিকিৎসার মোট উপার্জন গণনা করিতে দেখিয়া জিজ্ঞাসা করিলাম, কত হলো রাজু? রাজু শুনিয়া গাঁথিয়া বলিল, 1 টাকা 3 আনা। ইহাতেই সে বেশ খুশি হইয়াছে। এদেশের লোক 1 পয়সার মুখ সহজে দেখিতে পায় না। 1 টাকা 3 আনা উপার্জন এখানে অনেক কম নহে। রাজুকে আজ 15-16 দিন ডাক্তারকে ডাক্তার, নার্সকে নার্স, কি খাটুনি খাটিতে হইয়াছে। অনেক রাত্রে গ্রামের মধ্যে কান্নাকাটির রব শোনা গেল। আবার একজন মরিল। রাত্রে ঘুম হইল না। গ্রামের অনেকেই ঘুমাই নাই। ঘরের সামনে বড় বড় কাঠ জ্বালাইয়া আগুন করিয়া গন্ধক পোড়াইতেছে ও আগুনের চারিধারে ঘিরিয়া বসিয়া গল্প গুজব করিতেছে। রোগের গল্প, মৃত্যুর খবর ছাড়া ইহাদের মুখে অন্য কোনো কথা নাই। সকলেরই মুখে একটা ভয়, আতঙ্কের চিহ্ন পরিস্ফুট। কাহার পালা আসে। দুপুর রাত্রে সংবাদ পাইলাম, ওবেলার সেই সদ্য বিধবা বালিকাটির কলেরা হইয়াছে। গিয়া দেখিলাম, তাহার স্বামী গৃহের পাশে এক বাড়ির গোয়ালে সে শুইয়া আছে। ভয়ে নিজের ঘরে আসিয়া শুইতে পারে নাই, অথচ তাহাকে কেহ স্থান দেয় নাই সে কলেরার রোগী শুইয়াছিল বলিয়া। গোয়ালের এক পাশে কয়েক আটি গমের বিছালির উপর পুরনো চট পাতা,
তাতেই বালিকা শুইয়া ছটফট করিতেছে। আমি ও রাজু বহু চেষ্টা করিলাম হতভাগিনীকে বাঁচাইবার। একটি লণ্ঠন, একটু জল কোথাও পাওয়া যায় না। উকি মারিয়া কেহ দেখিতে পর্যন্ত আসিল না। আজকাল এমন আতঙ্কের সৃষ্টি হইয়াছে যে কলেরা কাহারও হইলে তাহার ত্রিসীমানায় লোক ঘেঁষে না। রাত ফর্সা হইল। রাজুর খুব নারীজ্ঞান, হাত দেখিয়া বলিল, ইয়ে হুজুর, সুবিধে নয় গতিক। আমি আর কি করিব, নিজে ডাক্তার নই। স্যালাইন দিতে পারিলে হইত। এ অঞ্চলে তেমন ডাক্তার কোথাও নাই। সকাল 9টায় বালিকা মারা গেল। আমরা না থাকিলে তাহার মৃতদেহ কেহ বাহির করিতে আসিত কিনা সন্দেহ। আমাদের অনেক তদ্বির ও অনুরোধে জন 2 আহারি চাষি বাঁশ লইয়া আসিয়া মৃতদেহ বাঁশের সাহায্যে ঠেলিয়া ঠেলিয়া নদীর দিকে লইয়া গেল। রাজি বলিল, বাঁচিয়া গেল, বিধবা বেওয়া অবস্থা। তাতে আবার ছেলে মানুষ কি খেত, ওকে কে দেখত? বলিলাম, তোমাদের দেশ বড় নিষ্ঠুর রাজু। আমার মনে কষ্ট রহিয়া গেল যে আমি তাহাকে তাহার মুখের অত স্বাদের ভাত দুটি খাইতে দেই নাই। নিস্তব্ধ দুপুরে দূরে মহালিখারূপের পাহাড় ও জঙ্গল অপূর্ব রহস্যময় দেখাইত। কতবার ভাবিয়াছি একবার গিয়া পাহাড়টা ঘুরিয়া দেখিয়া আসিব, কিন্তু সময় হইয়া ওঠে নাই। শুনিতাম মহালিকারূপের পাহাড় দুর্গম, বনাকীর্ণ, শঙ্খচূড় সাপের আড্ডা, বন মোড়ক, দুষ্প্রাপ্য বন্য চন্দ্রমল্লিকা, বড় বড় ভাল্লুক এই ঝোপঝাড়ে ভর্তি। পাহাড়ের উপর জল নাই বলিয়া বিশেষত ভীষণ শঙ্খচূড় সাপের ভয়ে এ অঞ্চলের কাঠুরিয়ারাও ওখানে যায় না। দিক চক্রবালে দীর্ঘ নীল রেখার মতো পরিদৃশ্যমান এই পাহাড় এবং বন এই দুপুরে, বিকালে, সন্ধ্যায় কত স্বপ্ন আনে মনে। একে তো এদিকের সারা অঞ্চলটাই আজকাল আমার কাছে পুরীর দেশ বলিয়া মনে হয়। এর জ্যোৎস্না, এর বন বনানী, এর নির্জনতা, এর নীরব রহস্য, এর সৌন্দর্য, এর মানুষজন, পাখির ডাক, বন্য ফুলশোভা সবই মনে হয় অদ্ভুত। মনে এমন এক গভীর শান্তি ও আনন্দ আনিয়া দেয় জীবনে যাহা কোথাও কখনো পাই নাই। তার উপরে বেশি করিয়া অদ্ভুত লাগে ওই মহালিখারূপের শৈলমালা ও মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমারেখা। কি রূপলোক যে ইহারা ফুটাইয়া তোলে দুপুরে, বৈকালে, জ্যোৎস্নারাতে, কি উদাস চিন্তার সৃষ্টি করে মনে। একদিন পাহাড় দেখিব বলিয়া বাহির হইলাম। 9 মাইল ঘোড়ায় গিয়া 2 দিকের 2 শৈল শ্রেণীর মাঝের পথ ধরিয়া চলি। 2 দিকের শৈলসানু বনে ভরা। পথের ধারে 2 দিকের বিচিত্র ঘন বনঝোপের মধ্য দিয়া সুরি পথ আঁকিয়া বাঁকিয়া চলিয়াছে, কখনো উঁচু, কখনো নিচু। মাঝে মাঝে ছোট ছোট পার্বত্য ঝর্ণা উপালস্ত্রিত পথে বহিয়া চলিয়াছে। বন্য চন্দ্রমল্লিকা ফুটিতে দেখি নাই, কারণ তখন শরৎকাল, চন্দ্রমল্লিকা ফুটিবার সময়ও নয়। কিন্তু কি অজস্র বন্য শেফালি বৃক্ষ বনের সর্বত্র। ফুলের খই ছড়াইয়া রাখিয়াছে বৃক্ষতলে, শিলাখণ্ডে, ঝর্ণার উপলাকীর্ণ তীরে। আরো কত কি বিচিত্র বন্য পুষ্প ফুটিয়াছে বর্ষা শেষে। পুষ্পিত সপ্তপর্ণের বন, অর্জুন ও পিয়াল, নানা জাতীয় লতা ও আর্কিডের ফুল, বহু প্রকার পুষ্পের সুগন্ধ একত্র মিলিত হইয়া মৌমাছিদের মতো মানুষকেও নেশায় মাতাল করিয়া তুলিয়াছে। এতদিন এখানে আছি, এ সৌন্দর্যভূমি আমার কাছে অজ্ঞাত ছিল। মহালিকারূপের জঙ্গল ও পাহাড়কে দূর হইতে ভয় করিয়া আসিয়াছি। বাঘ আছে, সাপ আছে, ভালুকের পরিমাণের নাকি লেখাজোখা নাই। এ পর্যন্ত তো একটা ভালুক ঝোড় কোথাও দেখিলাম না। লোকে যতটা বাড়াইয়া বলে ততটা নয়। ক্রমে
পথটার দুধারে বন ঘনাইয়া পথটাকে যেন দুদিক হইতে চাপিয়া ধরিল। বড় বড় গাছের ডালপালা পথের উপর চন্দ্রাতপের সৃষ্টি করিল। ঘন সন্নিবিষ্ট কালো কালো গাছের গুড়ি, তাদের তলায় কেবলই নানা জাতীয় ফার্ন, কোথাও বড় গাছেরই চারা। সামনে চাহিয়া দেখিলাম পথটা উপরের দিকে ঠেলিয়া উঠিতেছে, বন আরো কৃষ্ণায়মান। সামনে একটা উত্তুঙ্গ শৈলচূড়া, তাহার অনাবৃত শিখর দেশের অল্প নিচেই যে সব বন্য পাদপ, এত নিচু হইতে সেগুলি দেখাইতেছে যেন ছোট ছোট শেওড়া গাছের ঝোপ। অপূর্ব গভীর শোভা এই জায়গাটাতে। পথ বাহিয়া পাহাড়ের উপরে অনেক দূর উঠিলাম, আবার পথটা নামিয়া গড়াইয়া গিয়াছে। কিছু দূর নামিয়া আসিয়া একটা পিয়ালতলায় ঘোড়া বাঁধিয়া শিলাখণ্ডে বসিলাম। উদ্দেশ্য শ্রান্ত অশ্বকে কিছুক্ষণ বিশ্রামের অবকাশ দেওয়া। সেই উত্তুঙ্গ শৈলচূড়া হঠাৎ বাম দিকে গিয়া পড়িয়াছে। পার্বত্য অঞ্চলের মজার ব্যাপার কতবার লক্ষ্য করিয়াছি। কোথাও দিয়া কোনটা ঘুরিয়া গিয়া আধ রশ্মি পথের ব্যবধানে দুইটি সম্পূর্ণ ভিন্ন দৃশ্যের সৃষ্টি করে। এই যাহাকে ভাবিতেছি খাড়া উত্তরে অবস্থিত, হঠাৎ দুম করে যাইতে না যাইতেই সেটা কখন দেখি পশ্চিমে ঘুরিয়া দাঁড়াইয়াছে। চুপ করিয়া কতক্ষণ বসিয়া রহিলাম। কাছেই বনের মধ্যে কোথায় একটা ঝর্ণার কলমর্মর সেই শৈলমালা বেষ্টিত বনানীর গভীর নিস্তব্ধতাকে আরো বাড়াইয়া তুলিয়াছে। আমার চারিধারেই উঁচু উঁচু শৈলচূড়া, তাদের মাথায় শরতের নীল আকাশ। কতকাল হইতে এই বন পাহাড় এই একই রকম রয়েছে। সুদূর অতীতের আর্যেরা খাইবার গিরি পর্বত পার হইয়া প্রথম যেদিন পঞ্চনদে প্রবেশ করিয়াছিল, এই বন তখনও ওই রকমই ছিল। বুদ্ধদেব নববিবাহিতা তরুণী পত্নীকে ছাড়িয়া যে রাত্রে গোপনে গৃহ ত্যাগ করেন, সেই অতীত রাত্রিতে এই গিরিচূড়া গভীর রাত্রির চন্দ্রালোকে আজকের মতোই হাসিত। তমসা তীরের পর্ণকুটিরে কবি বাল্মীকি এক মনে রামায়ণ লিখিতে লিখিতে কবে চমকিয়া উঠিয়া দেখিয়াছিলেন সূর্য অস্তাচল চূড়ালম্বী তমসার কালো জলে রক্ত মেঘ স্তূপের ছায়া পড়িয়া আসিয়াছে। আশ্রম মৃগ আশ্রমে ফিরিয়াছে। সেদিনটিতেও পশ্চিম দিগন্তের শেষ রাঙা আলোয় মহালিখা রূপের শৈলচূড়া ঠিক এমনি অনুরঞ্জিত হইয়াছিল। আজ আমার চোখের সামনে ধীরে ধীরে যেমন হইয়া আসিতেছে। সেই কতকাল আগে যেদিন চন্দ্রগুপ্ত প্রথম সিংহাসনে আরোহণ করেন, গ্রিক রাজ হেলিওডোরাস গরুর ধ্বজ স্তম্ভ নির্মাণ করেন, রাজকন্যা সংযুক্তা যেদিন স্বয়ংবর সভায় পৃথ্বীরাজের মূর্তির গলায় মাল্যদান করেন, শামুগড়ের যুদ্ধে হারিয়া হতভাগ্য দ্বারা যে রাত্রে আগ্রা হইতে গোপনে দিল্লি পলাইলেন, চৈতন্যদেব যেদিন শ্রীনিবাসের ঘরে সংকীর্তন করেন, যেদিনটিতে পলাশীর যুদ্ধ হইল, মহালিখারূপের ওই শৈলচূড়া ওই বনানী ঠিক এমনই ছিল। তখন কাহারা বাস করিত এই জঙ্গলে? জঙ্গলের অনতিদূরে একটা গ্রামে দেখিয়া আসিয়াছিলাম কয়েকখানি মাত্র খড়ের ঘর আছে। মহুয়া বীজ ভাঙিয়া তৈল বাহির করিবার জন্য দুখণ্ড কাঠের তৈরি একটা ঢেকির মতো কি আছে। আর এক বুড়ি দেখিয়াছিলাম, তাহার বয়স ৮০-৯০ হইবে, সনের নুড়ি চুল, গায়ে খড়ি উড়িতেছে, রৌদ্রে বসিয়া বোধ করি মাথার উকুন বানিতেছিল। ভরতচন্দ্রের জরতি বেশধারিণী অন্নপূর্ণার মতো। এখানে বসিয়া সেই বুড়ির কথা মনে পড়িল। এ অঞ্চলের বন্য সভ্যতার প্রতীক এই প্রাচীন বৃদ্ধা। পূর্বপুরুষেরা এই বন জঙ্গলে বহু সহস্র বছর ধরিয়া বাস করিয়া আসিতেছে। যীশু খ্রীষ্ট যেদিন ক্রুশে বিদ্ধ হইয়াছিল, সেদিনও উহারা মহুয়া বীজ ভাঙিয়া যেইরূপ তৈল বাহির করিতেছে, যেরূপ তৈল বাহির করিত,
আজ সকালেও সেই রূপ করিতেছে। হাজার হাজার বছর নিশ্চিহ্ন হইয়া গিয়াছে অতীতের ঘন কুজ্ঝটিকায়। উহারা আজও শতনলী ও আঠাকাঠি দিয়া সেই রূপ পাখি শিকার করিতেছে। ঈশ্বর সম্বন্ধে, জগৎ সম্বন্ধে উহাদের চিন্তাধারা বিন্দুমাত্র অগ্রসর হয় নাই। ওই বুড়ির দৈনন্দিন চিন্তাধারা কি জানিবার জন্য আমি আমার 1 বছরের উপার্জন দিতে প্রস্তুত আছি। বুঝি না কেন এক এক জাতির মধ্যে সভ্যতার কি বীজ লুকায়িত থাকে। তাহারা যত দিন যায় তত উন্নতি করে, আবার অন্য জাতি হাজার বছর ধরিয়াও সেই একই স্থানে স্থাননবৎ নিশ্চল হইয়া থাকে কেন? বর্বর আর্য জাতি 4-5 হাজার বছরের মধ্যে বেদ, উপনিষদ, পুরাণ, কাব্য, জ্যোতির্বিদ্যা, জ্যামিতি, চরক সুশ্রুত লিখিল, দেশ জয় করিল, সাম্রাজ্য পত্তন করিল, ভেনাস দা মিলোর মূর্তি, পার্থেনন, তাজমহল, কালো ক্যাথিড্রাল গড়িল, দরবারি কানাডা ও 5th সিম্ফনির সৃষ্টি করিল, এরোপ্লেন, জাহাজ, রেলগাড়ি, বেতার, বিদ্যুৎ আবিষ্কার করিল। অথচ পাপুয়া নিউগিনি, অস্ট্রেলিয়ায় আদিম অধিবাসীরা, আমাদের দেশের এই মুন্ডা, কোল, নাগা, কুকিগণ সেইখানেই সেই অবস্থাতেই কেন রহিয়াছে এই 5000 বছর ধরে? অতীত কোনো দিনে এই যেইখানটাতে বসিয়া আছি, এখানে ছিল মহাসমুদ্র। প্রাচীন সেই মহাসমুদ্রের ঢেউ আসিয়া আসর খাইয়া পড়িত ক্যাম্বিয়ান যুগের এই বালুময় তীরে, এখন যাহা বিরাট পর্বতে পরিণত হইয়াছে। এই ঘন অরণ্যানীর মধ্যে বসিয়া অতীত যুগের সেই নীল সমুদ্রের স্বপ্ন দেখিলাম। এই বালুপ্রস্তরের শৈলচূড়ায় সেই বিস্তৃত অতীতের মহাসমুদ্র বিক্ষুব্ধ উর্মিমালার চিহ্ন রাখিয়া গিয়াছে। অতি স্পষ্ট সে চিহ্ন ভূতত্ত্ববিদদের চোখে ধরা পড়ে। মানুষ তখন ছিল না, এ ধরনের গাছপালাও ছিল না। যে ধরনের গাছপালা জীবজন্তু ছিল, পাথরের বুকে তাহারা তাদের ছাঁচ রাখিয়া গিয়াছে, যে কোনো মিউজিয়ামে গেলে দেখা যায়। বৈকালের রোদ রাঙা হইয়া আসিতেছে মহালিখা রূপের পাহাড়ের মাথায়। শেফালি বনের গন্ধভরা বাতাসে হেমন্তের হিমের ঈষৎ আমেজ। আর এখানে বিলম্ব করা উচিত হইবে না। সম্মুখে কৃষ্ণা একাদশীর অন্ধকার রাত্রি। বনমধ্যে কোথায় একদল শেয়াল ডাকিয়া উঠিল, ভালুক বা বাঘ পথ না আটকায়। ফিরিবার পথে এই দিন প্রথম বন্য ময়ূর দেখিলাম বনাস্থলিতে শিলাখণ্ডের উপর। 1 জোড়া ছিল। আমার ঘোড়া দেখিয়া ভয় পাইয়া ময়ূরটা উড়িয়া গেল, তাহার সঙ্গিনী কিন্তু নড়িল না। বাঘের ভয়ে আমার তখন দেখিবার অবকাশ ছিল না, তবু একবার সেটার উপর মন দিলাম। সামনে থমকিয়া দাঁড়াইলাম। বন্য ময়ূর কখনো দেখি নাই। লোকে বলিত এই অঞ্চলে ময়ূর আছে, আমি বিশ্বাস করিতাম না, কিন্তু বেশিক্ষণ বিলম্ব করিতে ভরসা হইল না। কি জানি, মহালিখা রূপের বাঘের গুজবটাও যদি এরকম সত্যি হইয়া যায়।